অচেনা এক রাস্তা, দুজন সম্পূর্ণ অচেনা যাত্রী। একজন চোর, যার চোখে শুধু টাকার লোভ। আরেকজন স্মৃতিভ্রংশে ভোগা এক বৃদ্ধ, যিনি একটু একটু করে নিজের সব স্মৃতি হারাচ্ছেন। নাগরকোয়েল থেকে থিরান্নামালাইয়ের পথে তাদের এই সফর কি শুধু এক গন্তব্যে পৌঁছানোর জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে প্রতারণা, বিশ্বাস আর রহস্যময় সাসপেন্সের খেলা? এই গল্প যত এগোয়, সাধারণ এক যাত্রাই কখন যে চমক আর ধোঁয়ায় ভরা থ্রিলারের রূপ নেয় তা কল্পনাও করা যায় না। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম মিনি সিনেমা স্টোরিতে। আজ বলছি সদ্য মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি মারিসানের কাহিনী। শুরুতেই দেখা যায় দয়া নামের এক চোর জেল থেকে ছাড়া পাচ্ছে। এক চুরির মামলার সাজা শেষে বেরিয়ে এসে দয়া কনস্টেবলকে বলে এবার সে সৎ পথে চলবে, বাইরে গিয়ে কোনো কাজ খুঁজে নেবে। কিন্তু কারাগারের ফটক পেরিয়েই তার পুরনো অভ্যাস মাথাচাড়া দিয়ে ওঠে। দয়া প্রথমে যায় এক মন্দিরের ঘাটে। সেখানে কয়েকজন মানুষ নদীতে স্নান করছে। সেখানে এক ব্যক্তি তাকে দেখে আশ্বস্ত করে, ব্যাগ রেখে নেমে পড়ো, এখানে কেউ চুরি করবে না। লোকটি পানিতে ডুব দিতেই দয়া তার ফোন চুরি করে নেয়। এরপর সে যায় একটি খাবারের হোটেলে, পেট ভরে খায় এবং নতুন শিকারের খোঁজে তাকায়। কিন্তু যাকে টার্গেট করে তাকে ঠকাতে সুবিধা করতে পারে না। সন্ধ্যা নামতেই দয়া সমুদ্র তীরের ধারে ঘোরাঘুরি করে, কিন্তু সেখানেও সুযোগ পায় না। অবশেষে সে ঢুকে পড়ে একটি সিনেমা হলে। কিন্তু অন্য সবাই যখন ছবিতে মগ্ন, দয়া তখন চুপিসারে বেরিয়ে আসে। যাওয়ার পথে হঠাৎ দেখে একটি বাইকের মধ্যে চাবি গুঁজে রাখা। সুযোগ বুঝে সে বাইক চুরি করে নেয়, আসল নম্বর প্লেট খুলে ভুয়া প্লেট লাগায় এবং শহরের অলিতে গলিতে ঘুরতে থাকে নতুন টার্গেটের সন্ধানে। অবশেষে এক বাড়ির সামনে এসে সে সিদ্ধান্ত নেয় সেখানে চুরি করবে। গেট খোলা পেয়ে ছাদ দিয়ে রশি বেয়ে ঘরে প্রবেশ করে। দয়ার ধারণা ঘর ফাঁকা, কিন্তু ফ্রিজ থেকে পানি খাওয়ার সময় ভিতর থেকে শব্দ শুনতে পায়। ধীরে ধীরে দরজা খুলতেই দেখে ভিতরে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। লোকটি দয়াকে দেখে বলে ওঠে, কুমার, এত দেরি করলে কেন? হতবাক দয়া দ্রুত লোকটির মুখ চেপে ধরে। তারপর খেয়াল করে লোকটির এক হাত শিকলে বাঁধা। ভয়ে কাঁপা কণ্ঠে সে জানায় তার নাম ভেলা বিল্লাই। সে অ্যালঝাইমারে ভুগছে। এজন্যই তার ছেলে তাকে শিকলে বেঁধে রেখেছে, যাতে কোথাও পালিয়ে না যায়। ভেলা দয়ার কাছে অনুরোধ করে তাকে যেন মুক্তি দেয়, কিন্তু দয়া ঠান্ডা গলায় বলে, আমি এখন সাহায্যের মুডে নেই। ভেলা প্রতিশ্রুতি দেয় টাকা দেওয়ার। দয়া হেসে উত্তর দেয়, টাকা? সেটা তো আমি নিজেই নিয়ে নিতে পারি, বলে আলমারি তল্লাশি শুরু করে। কিন্তু ভেলা জানায় ঘরে কোনো টাকা নেই, সব ব্যাংকে জমা আছে। সে দয়াকে লোভ দেখায় এটিএমে নিয়ে গেলে মোটা অঙ্কের টাকা তুলে দেবে। প্রথমে 10,000 টাকার প্রস্তাব দিলেও দয়া রাজি হয় না। দর কষাকষি শেষে ভেলা 25,000 টাকায় অফার করলে দয়া রাজি হয়ে যায়। তবে সে সন্দেহ করে, তুমি তো বলছো স্মৃতিভ্রংশ হয়েছে, তাহলে পিন নাম্বার মনে আছে? ভেলা উত্তর দেয়, একবার এটিএম এর সামনে দাঁড়ালেই আমার সব মনে পড়ে যাবে। এরপর দয়া ভেলার হাতে শিকল কেটে তাকে মুক্ত করে সরাসরি একটি এটিএম বুথে নিয়ে যায়। ভেলা প্রতিশ্রুতি অনুযায়ী টাকা তুলতে ঢুকে, কিন্তু দয়া যখন তার পাশে দাঁড়িয়ে থাকে তখনই হঠাৎ চোখে পড়ে ভেলার অ্যাকাউন্টে এখনো 25 লক্ষ টাকা জমা আছে। এত মোটা অঙ্কের টাকা দেখে দয়ার মাথা যেন ঘুরে যায়। ভেলা প্রতিশ্রুত 25,000 টাকা তুলে দয়ার হাতে দিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু দয়া ভাবে এই লোককে এত সহজে ছেড়ে দেওয়া যায় না। তাই সে ভেলার পিছু নেয় এবং জানতে চায়, এখন আপনি কোথায় যাবেন? ভেলা উত্তর দেয়, আমার মেয়ে পালঘাটে থাকি, কিন্তু আমি তার কাছে যাচ্ছি না। সেখানে গেলে আমার ছেলে আমাকে আবার ধরে নিয়ে যাবে। তুমি আমাকে কেবল বাস স্ট্যান্ডে নামিয়ে দাও। দয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তাহলে যাবেন কোথায়? ঠিক তখনই ভেলার আবার প্রস্রাবের বেগ পায়। সে সামলে নিয়ে বলে, তিরুন্নামালাইতে আমার এক বন্ধু আছে, আমাকে শুধু বাস স্ট্যান্ডে নামিয়ে দাও ও সেখান থেকে বাস ধরে চলে যাব। দয়া চালাকি করে বলে, আরে আমি তো সেই দিকেই যাচ্ছি, চলুন আমি আপনাকে পৌঁছে দিই। কিন্তু ভেলা অনড়, না, তুমি আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দাও। তারা যখন এগোচ্ছিল সামনে পড়ে একটি পুলিশ চেকপোস্ট। সেটা দেখে দয়া অন্য রাস্তা ধরে ঘুরে যায়। ঠিক তখনই ভেলা হেসে বলে ওঠে, আমার ছেলেও কিন্তু পুলিশে চাকরি করে। শুনে দয়া চমকে ওঠে, বাইক থামিয়ে বলে, আগে কেন বলেননি? ভেলা শান্ত স্বরে বলে, আগে যদি বলতাম তুমি হয়তো ভয় পেতে, তাই বলিনি। দয়া আবার জানতে চায়, আপনার ছেলে বুঝি আপনাকে খুব কষ্ট দেয়? ভেলা মাথা নাড়িয়ে বলে, না, আসলে আমি কয়েকবার পালিয়ে গিয়েছিলাম, অনেক খুঁজে এনেছে আমাকে, তাই এবার শিকল দিয়ে বেঁধে রেখেছি। অবশেষে তারা বাস স্ট্যান্ডে পৌঁছায়। ভেলার কাছে নগদ টাকা নেই, তাই সে দয়ার কাছ থেকে 100 টাকা ধার নেয় বাস ভাড়া দেওয়ার জন্য। ভেলা এক চায়ের দোকানের সামনে বসে
বাসের জন্য অপেক্ষা করে। কিন্তু দয়া তো মাথা থেকে ওই 25 লক্ষ টাকার কথা সরাতে পারছে না। বাইক রেখে আবার ভেলার কাছে ফিরে আসি। প্রথমে চা খাওয়ার প্রস্তাব দিলেও ভেলা তা না করে। উঠে যেতে চাইলে দয়া মুচকি হেসে বলে, আপনার তো এই প্রস্রাবের ঝামেলাটা খুব বেশি, তাই না? ভেলা উত্তর দেয়, হ্যাঁ, বিশেষ করে রাতে। দয়া কৌশলে বলে, তাহলে বাসে উঠলে তো আরো সমস্যা হবে। আমার সাথে চলুন, আমি আছি, জীবনটাকে একটু এনজয় করবেন। ভেলা প্রথমে রাজি হচ্ছিল না। দয়া তখন শর্ত দেয়, আপনি আমাকে কিলোমিটার প্রতি 8 টাকা করে ভাড়া দেবেন। আপনার তো অ্যাকাউন্টে অনেক টাকা আছে, সেখান থেকে তুলেই দিয়ে দিবেন। শেষমেশ ভেলা সম্মত হয়, তবে শর্ত দেয়, তুমি বাইক খুব জোরে চালাতে পারবে না। দয়া খুশি মনে তাতে রাজি হয় এবং দুজনে মিলে রওনা হয় থিরুন্নমালয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর দয়া নিজে প্রস্রাব করার অজুহাতে বাইক থামায়। একটু দূরে গিয়ে কারো কাছে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন ধরেনি। বিরক্ত হয়ে সে সিগারেট ধরায়। ঠিক তখনই ভেলা তাকে কাছে ডেকে নিয়ে যায় এবং হঠাৎ গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। বেয়াদব কোথাকার, বাবার সামনে সিগারেট খাস। দয়া একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ সে কিছুতেই বুঝতে পারছে না ভেলা কখন তাকে নিজের ছেলে কুমার ভেবে নিচ্ছে আর কখন চোর দয়া হিসেবে চিনছে। এরপর দয়া বুঝে গেল তাকে আরো সাবধানে চলতে হবে। দুজন আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর দয়া বলে ওঠে, বাইকে পেট্রোল নিতে হবে, থাকার জন্য একটা রুমও বুক করতে হবে। আপনার কাছে টাকা আছে তো? ভেলা শান্তভাবে উত্তর দেয়, ক্যাশ তো নেই, তবে চলো এটিএম থেকে তুলে আনি। এ কথা শুনে দয়ার বুক ভরে ওঠে আনন্দে, কারণ এটিএম এ গেলে তো সে নিজেই টাকা তুলতে পারবে। দয়া বুঝতে পারে ভেলা এখন তাকে নিজের ছেলে কুমার হিসেবেই ভাবছে। ভেলা তাই কার্ডটা দয়ার হাতে দিয়ে বলে, তুই এটিএম থেকে টাকা তুলে আন। দয়া জিজ্ঞেস করে, পিনকোড কত? ভেলা অবাক হয়ে বলে, পিনকোড তুই জানিস না? সবসময় তুই তো টাকা তুলিস। দয়া একটু ভান করে বলে, ভুলে গেছি বাবা, মনে করিয়ে দাও না। ভেলা একটু ভেবে বলে, 1221। দয়া খুশিতে খুশিতে এটিএম এ গিয়ে কোড দেয়, কিন্তু সাথে সাথেই ট্রানজাকশন ডিক্লাইন দেখায়। হতাশ হয়ে দয়া আবার ভেলাকে ভেতরে ডাকে। এবার ভেলা বলে, ওহ, শেষ ডিজিট ভুল করেছি, এবার দে 1222। তবুও কাজ হয় না। একটানা 3বার ভুল পিন দিলে কার্ড ব্লক হয়ে যাবে। তাই দয়ার আর কোনো উপায় থাকে না। দয়া সান্ত্বনা দিয়ে বলে, আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে ম্যানেজ হয়ে যাবে। ভেলা হেসে বলে, এই টাকা কোথা থেকে এলো? নিশ্চয়ই বোন কৃষ্ণ বিলে তোকে ধার দিয়েছে, তাই না? এভাবে এগোতে এগোতে ভেলা ক্লান্ত হয়ে পড়ে। সে বলে, আমি একটু বিশ্রাম নেব। তারপর রাস্তার পাশে শুয়ে পড়ে মাত্র 10 মিনিটের জন্য। এদিকে দয়া যে বাইক চুরি করেছিল তার মালিক থানায় গিয়ে রিপোর্ট করেছে, আর সেই মালিকের বাবা স্থানীয় এক মন্ত্রীর পিএ। পরে পুলিশ ঘটনাটিকে খুব গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পরের দিন ভোরে দৃশ্য বদলায়। দয়া আর ভেলা এক রেস্টুরেন্টে নাস্তা করতে যায়। নাস্তা করার সময় দয়া একটি নোটপ্যাড বের করে ভেলার হাতে দিয়ে বলে, আপনার তো মাঝে মধ্যে অনেক কিছু ভুল হয়ে যায়, তাই আমার নাম আর নাম্বার এখানে লিখে রাখলাম। আপনিও আপনার গুরুত্বপূর্ণ জিনিস লিখে রাখুন, মেয়ের নাম্বার, আপনার ঠিকানা, ছেলের নাম্বার, এমনকি এটিএম কার্ডের পিনও। আসলে দয়ার মূল উদ্দেশ্য ছিল ভেলার কাছ থেকে পিন বের করা। ভেলা একটু অবাক হয়ে বলে, এরকম একটা ডায়েরি তো আমার বাড়িতেই আছে। দয়া হেসে জবাব দেয়, সেটা থাকতেই পারে, তবে এটাও সঙ্গে রাখুন। নাস্তা শেষে বের হওয়ার সময় হঠাৎ ভেলা দয়ার কাছে 1000 টাকা চায়। সামনে ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনতে হবে। দয়া তাকে টাকা দিয়ে বলে, আপনি ওষুধ কিনুন, ততক্ষণে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলে আসছি। ভেলা ফার্মেসিতে ঢুকে যায় আর দয়া ফোন করে তার বন্ধু গণেশকে। দয়া তাকে বলে, তোকে আমার চুরি করা বাইকটা বিক্রি করে দিতে হবে, তোর নেটওয়ার্ক ব্যবহার কর। গণেশ এসে বলে, কতদিন এভাবে ছোটখাটো চুরি করবি, বড় কিছু ভেবেছিস? দয়া আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে বলে, ঠিক সেজন্যই তো তোকে কাল ফোন করেছিলাম, বড় কিছু হাতে লেগেছে। কথা বলতে বলতে হঠাৎ দয়ার চোখ পড়ে ফার্মেসিতে ভেলা নেই। সে তাড়াহুড়ো করে বাইরে আসে, দেখে ভেলা একটি বাসে উঠে যাচ্ছে। দয়া ফোন কেটে দ্রুত সেই বাসে উঠে পড়ে ভেলার কাছে গিয়ে বলে, চলুন নামি। কিন্তু ভেলা অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি কি? দয়া হতভম্ব হয়ে যায়, কি বলছেন, আমি দয়া? কিন্তু ভেলা দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, না, আমি তোমাকে চিনি না। বাসে ভেলা দয়াকে চিনতে না পারায় যাত্রীরা সন্দেহ করতে শুরু করে। তারা বলে ওঠে, আপনি এই বৃদ্ধকে কেন জোর করছেন? এক সময় তারা সিদ্ধান্ত নেয় সোজা থানা যাওয়া হবে, কিন্তু দয়া বুদ্ধি খাটিয়ে বলে, আসলে ওনার স্মৃতি ভ্রংশের সমস্যা আছে। উনি আমার সাথে যাচ্ছিলেন এবং ভুলে গেছেন। বিশ্বাস না হলে ওনার পকেটের ডায়েরি দেখুন। ডায়েরি খুলতেই সত্যি দেখা যায় ভেলার হাতের লেখায় দয়ার নাম আর নাম্বার লেখা আছে। যাচাই করার জন্য যাত্রীরা কল করে এবং কল দয়ার ফোনেই বাজে। এতে তারা নিশ্চিত হয় দয়া মিথ্যা বলছে না। শেষমেশ ভেলা আর দয়াকে নামিয়ে দিয়ে বাসে গিয়ে যায়। এরপর দুজন আবার পথে বের হয়, কিন্তু হঠাৎ বাইকের পেট্রোল শেষ হয়ে যায়। দয়া বাধ্য হয়ে একটি পাম্পে রিফিল করায়। ভেলার কার্ড দিয়ে টাকা দিতে গেলে বারবার ভুল পিন দেওয়া হয়। দয়া চেষ্টা করেও সঠিক পিন বের করতে পারে না।
শেষমেশ নিজের পকেট থেকে টাকা দিয়ে মেটায়। কিছু দূর যাওয়ার পর ভেলা বলে, এদিকে রোদটা খুব বেশি, চলো গ্রামের ভেতর দিয়ে যাই, ছায়া ছায়া পথেই ভালো লাগবে। দয়া রাজি হয়, তবে তার মাথায় তখন আরেকটা প্ল্যান। সকালের নাস্তার সময় ভেলা বলেছিল স্ট্রেস হলে তার মেমোরি সমস্যা বাড়ে, তাই দয়া গ্রামের পথে ছাগল চড়ানো লোকদের দেখে বাইক সামান্য স্লিপ করিয়ে ইচ্ছাকৃতভাবে একটি ছাগলের গায়ে ধাক্কা দেয়। মালিকেরা খেপে গিয়ে দুজনকে আটকায়। দয়া ইচ্ছে করেই ঝামেলা জড়াতে থাকে। শেষে তারা জরিমানার কথা তোলে। দয়া 3000 টাকায় রাজি হয়, কিন্তু টাকা কোথা থেকে আসবে? ভেলা তখন তাকে কুমার ভেবে বসেছে। তাই দয়া বলে, আমার কাছে যে টাকা ছিল কাল মাকে দিয়ে এসেছি, এখন এটিএম থেকে তুলতে হবে। মালিকেরা সন্দেহ করে পুলিশ ডাকতে যায়। দয়া তাড়াতাড়ি বলে, ঠিক আছে টাকা তুলি, তবে আপনাদের একজন সাথে থাকুক। মালিকরা রাজি হয়। দয়া ভেলার কাছ থেকে কার্ড নেয় এবং পিন চায়, কিন্তু ভেলা কিছুতেই মনে করতে পারছে না। তখন দয়া তাকে এটিএম বুথের একটা ছবি দেখায়। ফটো দেখে ভেলার মনে পড়ে যায় 4321। দয়া মালিকদের একজনকে নিয়ে এটিএম এ যায়। কোড দিয়ে টাকা তুলতে গেলে সে কার্ডটা নিয়ে নেয়। এবার বড় অঙ্কে টাকা তুলতে চেষ্টা করে, কিন্তু ব্যালেন্স চেক করতে চমকে ওঠে। অ্যাকাউন্টে আছে মাত্র 8000 টাকা। দয়া অবাক হয়ে ভাবে, গতকালই তো দেখলাম 25 লক্ষ টাকা আছে, তাহলে গেল কোথায়? যাই হোক, জরিমানা 3000 টাকা তুলে দিয়ে দেয়। কিন্তু ফিরে এসে দেখে ভেলায় সময় লোকদের বলছে যে সে পুলিশে চাকরি করে। এটা শুনে লোকেরা ভয় পেয়ে যায়। টাকাও নেয় না, বরং সম্মান দিয়ে কথা বলে। দয়া কৌশলে বলে, আসলে আমি ছুটিতে আছি, তাই পরিচয়টা দিইনি। ভেলা তখন মানি ব্যাগে কার্ড রাখতে যায়। দয়া চোখে পড়ে ভেলার কাছে একসাথে দুটো এটিএম কার্ড আছে। সাথে সাথেই দয়ার মাথায় বাজ পড়ে, আসল টাকা নিশ্চয়ই অন্য কার্ডই আছে। দুজন আবার যাত্রা শুরু করে। রাত নামতে নামতে তারা পৌঁছে যায় এক গ্রামের ভিতর। ভেলা ক্লান্ত কণ্ঠে বলে, সারাদিন বাইকে বসে আমার মাথা ঘুরছে, একটু বিশ্রাম দরকার। দয়া আশ্বাস দিয়ে বলে, এটা ইচামপট্টি, এখান থেকে আর 15 কিলোমিটার গেলেই জংশন, ওখানে পৌঁছালেই আমরা রুম নিতে পারবো। জায়গার নাম শুনে ভেলা বলল, আমার এক বন্ধুর বাড়ি আছে এখানে, অনেক বছর আগে এসেছিলাম, ঠিক মনে করতে পারছি না। তুমি পাশের দোকানে গিয়ে একটু জিজ্ঞেস করো তো, ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করা সুব্রমণিয়াম নামের কেউ থাকে কিনা, তার 3টে মেয়েও আছে। যদি ওর খোঁজ পাও তাহলে আজ রাতটা আমরা ওখানেই থাকতে পারবো। দয়া কিছুটা দূরের দোকানে গিয়ে খোঁজ নিল। দোকানদার জানালো, এই নামে কাউকে তো চিনি না, তবে এই এলাকায় শ্রীনিবাস নামে একজন আছেন, তার 3 মেয়ে আছে, কিন্তু সুব্রমণিয়াম নামে কেউ নেই। কাজের কাজ কিছু হলো না, তাই তারা প্রায় 15 কিলোমিটার দূরে গিয়ে একটি লজে উঠল। লজে উঠেই দয়া ফ্রেশ হয়ে আসতে না আসতেই তার বন্ধু গণেশ ফোন করলো। দয়া ফোন নিয়ে ব্যালকনিতে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল। গণেশ জিজ্ঞেস করলো, তোর প্ল্যান কি? দয়া বলল, বুড়োটা 1 মাসের জন্য থিরুন্নামালাইয়ের এক আশ্রমে থাকতে চাইছি। তার আগে আমি এটিএম কার্ডগুলোর পিন বের করব। এখান থেকে থিরুন্নামালাই যেতে আমার 2 ঘন্টা লাগবে। এর মধ্যে ওর 2টা কার্ডের ছবি তুলে তোর কাছে পাঠাবো, তুই ফটো দেখে ডুপ্লিকেট কার্ড বানিয়ে দিবি। গণেশ সাবধান করলো, শুধু কার্ড আর পিন পেলেই হবে না, 1 মাসের মধ্যে যেন কার্ডগুলো ব্লক না হয় সেটা নিশ্চিত করতে হবে। তাই বুড়োটার ভালো যত্ন নেই, ওর সাথে বিশ্বাসের সম্পর্ক তৈরি কর। যা কিছু করিস ধীরে ধীরে করিস। ফোন রেখে ভেতরে ফিরতেই দয়া দেখলো ভেলা তার জন্য ড্রিঙ্ক তৈরি করে রেখেছে। তারা একসাথে বসে পান করলো। দয়া বলল, আপনি তো সৌভাগ্যবান, কিছু মানুষ ভুলতে চাইলে ভুলতে পারে না, কষ্টের স্মৃতি তাদের তাড়া করে ফেরে, অথচ আপনি স্বাভাবিকভাবেই সব ভুলে যাচ্ছেন, আপনার কষ্ট পাওয়ার মতো স্মৃতি জমাতে হচ্ছে না। ভেলা হেসে বলল, তোমার কথা একদিক দিয়ে ঠিক। এরপর ভেলা দয়ার নিজের জীবনের কথা জানতে চাইল। দয়া বলতে শুরু করলো, ছোটবেলায় বাবাকে হারিয়েছিল, সংসারে তখন ভীষণ অভাব, একজোড়া জুতার জন্য কত প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে, কিন্তু একসময় বুঝেছিল ঈশ্বর কখনো এসে জুতো কিনে দেবেন না, নিজের যা প্রয়োজন তা নিজেকেই নিয়ে নিতে হবে। পরে ভেবেছিল চুরি করে ঈশ্বরকে সরি বললেই তিনি সব ক্ষমা করে দিবেন। সেই চিন্তা ভাবনা থেকেই তার চুরি করার শুরু। বেলা প্রশ্ন করলো, তাহলে তুমি কোনো চাকরি করোনি? দয়া বলল, করেছিলাম, শেষবার এক এমএলএ আত্মীয়ের ড্রাইভারের চাকরি পেয়েছিলাম, কিন্তু সেখানে চুরি করতে গিয়ে ধরা খাই। বেলা কপালে ভাঁজ ফেলে বলল, তুমি চুরি করো, এটা তো অন্যায়। দয়া যুক্তি দিল, আমি অন্যায় করি, বরং আমি ওদের সতর্ক করে দিই যেন ভবিষ্যতে সাবধানে থাকি, আর আমি যা চুরি করি সেটা আমার সার্ভিস চার্জ। ভোলার মনে হলো এত অদ্ভুত যুক্তি। এদিকে দয়ার চোখে তখন প্রচন্ড ঘুম। মনে পড়লো সে তো কটন কিনতে ভুলে গেছে। আগের রাতে ভেলার নাক ডাকা শব্দে একটু ঘুমোতে পারেনি। ভেলা আশ্বস্ত করলো, আজ তেমনটা হবে না, তুমি নিশ্চিন্ত ঘুমাও। সিন চলে গেল পরের দিন। পুলিশ ইতিমধ্যে খবর পেয়েছে যে চুরি হয়ে যাওয়া বাইকটি মাছ বাজারের আশেপাশে দেখা গিয়েছিল। অন্যদিকে দয়া ঘুম থেকে উঠে অবাক, রাত থেকে সরাসরি বিকেল পর্যন্ত সে ঘুমিয়ে কাটিয়ে ফেলেছে। দয়া ঘুম থেকে উঠেই গণেশকে মেসেজ পাঠায়, কার এখনো কেন এলো না? সঙ্গে সঙ্গে গণেশ উত্তর দেয়, তুই তো এখনো ফটোই পাঠাসনি। এরপর দুজনে লজ থেকে বের হয়ে একটি রেস্টুরেন্টে খেতে বসে। খাওয়ার সময় দয়া কৌশলে ভেলার জামার উপর সাম্বার ঠেলে দেয়। জামা নোংরা হওয়ায় ভেলাকে ওয়াশরুমে যেতে হয়। এই সুযোগে দয়া ভোলার ব্যাগ থেকে কার্ডগুলো বের করে
দুই পাশের ছবি তুলে পাঠিয়ে দেয় গণেশকে। কিছুক্ষণ পরই গণেশ কল করে জানায় কার্ড তৈরি হয়ে গেছে, শিগগিরই পৌঁছে যাবে। আর সঙ্গে এটাও বলে তুই ওনাকে নিয়ে কুম্বাটুরে চলে আয়, বাকি আমি সামনে নেব। গণেশের নির্দেশ মেনে দয়া ভেলাকে নিয়ে কুম্বাটুরের পথে রওনা দেয়। কিন্তু কিছুটা পথ পেরোতেই ভেলা কিলোমিটার পাথর দেখে প্রশ্ন তোলে, আমরা কি থিরুন্নামালায় যাচ্ছি না? এটা তো উল্টো দিকের রাস্তা। দয়া চালাকি করে বলে, আপনার তো কিছুই মনে থাকে না, গতকালই তো আমরা থিরুন্নামালায় গিয়ে আপনার বন্ধুর সঙ্গে দেখা করেছি। তারপর আপনিই বলেছিলেন আপনাকে আপনার মেয়ের বাড়ি নামিয়ে দিতে, তাই তো এই পথ ধরেছি। কথা শুনেই ভেলা ব্যাগ চেক করতে শুরু করে। তারপর বিস্মিত হয়ে বলে, আমার টাকা কোথায়? চারি যে আমাকে টাকা দিয়েছিল সেটা কোথায় গেল? বাইক থামিয়ে দয়া বিস্মিত হওয়ার ভান করে জিজ্ঞেস করে, কি সব উল্টো পাল্টা বলছেন? কি আপনাকে টাকা দিল? ভেলা উত্তর দেয়, আমার বন্ধু চারি, সে আমার শালা, কারণ তার বোনকে আমি বিয়ে করেছিলাম। ওর কাছ থেকে আমি 25 লাখ টাকা আনতে যাচ্ছিলাম। এই কথা শুনে দয়ার মাথায় হিসাব খেলে যায়। ব্যাংকে ভেলার 25 লাখ, হাতে আসছে আরো 25 লাখ, মোট 50 লাখ। এই সুযোগ ছাড়া যায় না। তাই দয়া আবার ভেলাকে বোঝায়, আমি বলেছি আমরা থিরুন্নামালায় যাচ্ছি, গিয়েছি বলিনি। যে রাস্তা দিয়ে সাধারণত যাওয়া হয় সেখানে কাজ চলছে, এই জন্যই এই রুট নিয়েছি। ভেলাকে এভাবে ধোকা দিয়ে তারা আবারও রওনা হয়। কিন্তু কিছু দূর গিয়েই বাইকের গিয়ারের সমস্যা দেখা দেয়। দয়া সেটি সারাতে দেয়। পাশেই কয়েকজনকে জুয়া খেলতে দেখে দয়া তাদের সঙ্গে বসে পড়ে এবং অল্প সময়েই 5,000 টাকা জিতেও যায়। ঠিক তখনই গণেশ ফোন করে জানায় কার্ড পৌঁছে গেছে। দয়া ভেলাকে খেলতে বসিয়ে কার্ড আনতে যায়। কিছুক্ষণের মধ্যে দুজন লোক এসে তাকে ডুপ্লিকেট কার্ড দিয়ে যায়। ফিরে এসে দয়া দেখে ভেলার সঙ্গে জুয়ারিদের ঝামেলা চলছে। আসলে ভেলা খেলতে গিয়ে 10,000 টাকা হেরে গেছে এবং বলেছে তার ছেলে দেবে টাকাটা, তাই জুয়ারিরা টাকাটা চাইছে। এদিকে দয়া যদিও 5,000 টাকা জিতেছিল, এখন আবার দ্বিগুণ টাকা গচ্চা দিতে হবে। দয়া দর কষাকষি করে 3,000 টাকা সমাধানের চেষ্টা করে, কিন্তু ভেলা মাঝখানে 5,000 টাকার প্রস্তাব দেয়। অবশেষে জুয়ারিরা রাজি হয়। ফলে দয়ার জেতা 5,000 টাকা ফেরত দিয়ে মেটাতে হয় ভেলার দেনা। পরে তারা একটি লজে উঠে। রুমে ঢুকতেই ভেলা বলে, আমার খুব ক্ষুধা পেয়েছি, একটু পরোটা আর কারি এনে দাও। তখন দয়া বিরক্ত হয়ে বলে, চুপচাপ শুয়ে পড়ুন, আমি আনলে খাবেন। আসলে দয়ার ধৈর্য প্রায় শেষ। তবুও গণেশ তাকে বোঝায়, পিনকোড আর টাকা হাতে না পাওয়া পর্যন্ত শান্ত থাকতে হবে, অন্তত কিছুটা ভালোবাসা দেখাও। গণেশের কথা মতো দয়া বাইরে গিয়ে পরোটা আর মাটনের কারি নিয়ে আসে। কিন্তু রুমে ফিরে দেখে ভেলা ইতিমধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন। তাই আর ডাকাডাকি না করে দয়া নিজেও শুয়ে পড়ে। পরের দিন ভোরেই দয়া থিরুন্নামালাইয়ের সে আশ্রমে পৌঁছে যায়। সেখানে পৌঁছে দয়া ভেলাকে জিজ্ঞেস করে, আপনার ওই বন্ধুকে দেখলে চিনতে পারবেন তো? ভেলা হেসে বলে, চিনতে পারবো বলেই তো এত দূর এসেছি। তারপর সে যোগ করে, তুমি বলেছিলে স্মৃতি ভুলে যাওয়া এক ধরনের আশীর্বাদ। ঠিক কথা, কাছের মানুষ বা প্রিয়জনকে ভুলে যাওয়া এক জিনিস, কিন্তু নিজেকে নিজে ভুলে যাওয়া যে কতটা যন্ত্রণার তুমি জানো? স্মৃতি তো মানুষের আসল জীবন। এই সময়েই আশ্রমে এসে হাজির হয় চারি, যে বন্ধুর সাথে দেখা করতেই ভেলা এখানে এসেছে। ভেলা দয়ার সাথে চারির পরিচয় করিয়ে দেয়। কিন্তু হঠাৎই গণেশের ফোন আসে। সে রাগী স্বরে জানতে চায়, এখনো পিনকোড নিতে পারলি না? একটা পিনকোড নিতে এত সময় লাগে? দয়া ভেলার বর্তমান অবস্থার কথা ভেবে মনের ভিতর দোটানায় পড়ে যায়। শেষ পর্যন্ত সে ভেলার সঙ্গে আশ্রমে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভেলা ওয়াশরুমে গেলে দয়া চারিকে আলাদা ডেকে জিজ্ঞেস করে, ওনার মেয়ে কি পালাখড়ি থাকে? চারি অবাক হয়ে বলে, হ্যাঁ, তুমি জানলে কিভাবে? দয়া জানায় ভেলাই তাকে বলেছে এবং অনুরোধ করে যেন চারি ভেলাকে বোঝায় মেয়ের বাড়িতে পৌঁছিনি, কারণ পরিবার নিশ্চয় চিন্তায় আছে। চারি রাজি হয় এবং বলে, আমি চেষ্টা করবো বোঝাতে। জানো, ভেলা আমার বোনকে বিয়ে করেছিল, কিন্তু ওদের কখনো সন্তান হয়নি। আমার স্ত্রী কুমারকে জন্ম দিতে গিয়ে মারা যায়। তখন থেকেই ভেলা আর আমার বোন কুমারকে দত্তক নেয়। তবে সাবধানে থেকো, যেন ভেলা বুঝতে না পারে আমি এসব তোমাকে বলেছি। পরে খাবার খাওয়ার সময় চারি ভেলাকে বোঝাতে থাকে তার এখন কৃষ্ণ ভেদরের কাছে গিয়ে থাকা উচিত। ভেলাও ধীরে ধীরে রাজি হচ্ছিল। চারি একটু দূরে চলে গেলে দয়া ভেলাকে মনে করিয়ে দেয়, টাকার বিষয়টা কিন্তু ভুলবেন না। ভেলা হেসে বলে, ও একেবারে মনেই ছিল না, প্রায় 1 সপ্তাহ আগে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছিল, বলতে ভুলে গিয়েছিলাম। এতে দয়া বুঝে নেয় ভেলার কাছে নগদ 50 লাখ টাকা নেই, বরং ব্যাংকে থাকা সেই 25 লাখ টাকাই আছে। বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, আগামী পর্বে শেষ করব। খুব তাড়াতাড়ি পার্ট 2 পেয়ে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।